আর আমি ভালো থাকতে লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান এবং আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উত্তরের আড্ডায়। আজ 21শে জুন, আজ আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস। এই যোগব্যায়াম এবং সঙ্গীত দুটোই আমাদের প্রায় মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগব্যায়াম আমাদের মনকে যেমন শান্ত এবং সুস্থ করে রাখে, সঙ্গীতও ঠিক তেমনই। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি অধ্যায়ে এই সঙ্গীত জুড়ে থাকে। আজ এই উত্তরের আড্ডার স্টুডিও থেকে আপনাদের সকলকে আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক এমনভাবে আমাদের আজকের আড্ডায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে অতিথি, আপনাদের সকলের সাথে আগে তার পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছে নকশালবাড়ি কলেজের শরীরচর্চা বিভাগের এইচওডি শ্রী রতন মণ্ডল মহাশয়। আমাদের উত্তরের আড্ডায় আপনাকে স্বাগত। আজ যোগ দিবস এবং সঙ্গীত দিবস, এই দুটো নিয়েই আমাদের অতিথির সাথে আজ আমাদের গল্প আড্ডা হবে, তার জীবনের বিভিন্ন পর্যায়ে। সবার প্রথমে আশা করছি অবশ্যই ভালো আছেন। নানান কথা হবেই, গল্প হবে, আড্ডা হবে এবং অনেক কিছু জানবো। সবার প্রথমে জানতে চাইবো আপনার জীবনের এই জার্নিটা সম্পর্কে যদি আমাদের একটু জানান। প্রথমেই নকশালবাড়ি লাইভ এবং সমস্ত শ্রোতাবিন্দু যারা ঘরে বসে দেখছেন বা রাস্তায় অনলাইন করে দেখছেন, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমার এখানটাতে জার্নি আমি একটু সংক্ষেপে বলবো, অনেক বড় এটা আছে, তো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার জার্নি, আমার যে ফ্যামিলি, আমার অনেক বড় ফ্যামিলি থেকে আমি বিলং করি। সেখানে আমার ফ্যামিলিতে সবাই স্পোর্টি ছিলেন সেই সময়। আমার সেই ছোট লাইফের ছোট্ট জায়গার কথা বলছি, যখন আমি 8, 9, 7-এ পড়ি, তখন যখন স্পোর্টি থেকে আমার বাড়ির পাশে গ্রাউন্ড, আমি সেই গ্রাউন্ডে সবাইকে খেলা দেখতাম। সেখান থেকে আমি রানিং করতাম। সেই রানিং করার থ্রুতে আমার এক জ্যাঠাতো দাদা, সে আমাকে শিলিগুড়িতে একটা রোড রেস ম্যারাথনে আমাকে পার্টিসিপেট করাতে নিয়ে গিয়েছিল। আর সেখান থেকেই আমার জার্নি শুরু। সেখানটাতে আমি আন্ডার জুনিয়রে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, সেই ফার্স্ট হওয়ার দরুন সেখানে কিছু ওখানকার কোচ, ম্যানেজার বা সে বড় বড় ক্লাবের আমি নজরে চলে এসেছিলাম। তো তারা আমার দাদাকে বলেছিল যে ওকে আমার এই ক্লাবে বা আমাদের এখানে নিয়ে আয়, আমরা একে প্র্যাকটিস করাবো এবং শিলিগুড়ি সাব ডিভিশনে পার্টিসিপেট করাবো। তো সেই কথা মতন, সেই বলা আর চলে যাওয়া, প্রথম আমার শুরু হলো দাদাভাই ক্লাব শিলিগুড়ি। সেখানে কানু দে বলে একজন কোচ, তার আন্ডারে প্র্যাকটিস শুরু করলাম প্রথম। সেখান থেকে জার্নি শুরু হলো, সাব ডিভিশন করলাম, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট মিট, সেখান থেকে পজিশন পেলাম। পজিশন পেয়ে কলকাতাতে গেলাম, কলকাতা স্টেট মিটে পজিশন করিনি, কিন্তু সেখানে যারা নিয়ে গিয়েছিলেন যে টিচার্সরা, সেই টিচার্সরা আমাকে এতটাই উৎসাহ দিয়েছিল যে তুমি পার্টিসিপেট করো, তোমার যে অ্যাচিভমেন্ট সেটা তুমি বেস্ট দেওয়ার চেষ্টা করো, তোমাকে পজিশন এমনি চলে আসবে। তো আমার বেস্ট অ্যাচিভমেন্ট আমি দিয়ে এসেছিলাম সেখানটাতে। সে বছর আমি পজিশন পাইনি, কারণ কি আমরা এখানে গ্রাসে প্র্যাকটিস করি, আর কলকাতা সল্টলেকের মাঠে সিনথেটিক ট্র্যাকে প্র্যাকটিস কম্পিটিশন করতে হয়। তার জন্য আমাদের একটু অসুবিধা হয় ওখানটাতে। তো আমি ওখান থেকে ব্যাক করে আসি, আর আমার লেভেলটা আমি তখন বুঝতে পারি যে আমি কোন লেভেলে, আমাকে আরো এসে প্র্যাকটিস করতে হয়। আমার নিজেকে আরো বুঝতে পারি নিজেকে যে আমাকে কোথায় কি করতে হবে সেই কম্পিটিশন দেখে। তারপর আমি প্র্যাকটিস করি, আরো প্র্যাকটিস করার পরে নিজেকে একটা জায়গায় নিয়ে আসি। সেখান থেকে আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিলেন, এখন সেটা শিফট হয়ে জলপাইগুড়িতে চলে গেছে, আগে শিলিগুড়িতে ছিলেন। আমি সেখানটাতে ট্রায়ালে চান্স পেয়ে যাই। তো আমি সেখানটাকে
নতুন কোচের আন্ডারে চলে যাই। হুম। দাদাভাই ক্লাবে কানুদেকে ছেড়ে হুম। অরবিন্দ দে বলে একজন কোচ ছিলেন, তো তার আন্ডারে চলে যাই। হুম। সেই সায়ে ওখানে থেকে আমার কলেজ, এখানে স্কুলে নন্দপ্রসাদ স্কুলে পড়াশোনা করতাম, সেখান থেকে শিফট হয়ে আমি শিলিগুড়ি কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম। আর ওখান থেকেই আমি রেসিডেন্সিয়াল, ওখানে থেকে ছায়ের হোস্টেল থাকে, সেখানটাতে খাওয়া দাওয়া দেয়, কিটস দেয় এবং থাকার জন্য পর্যাপ্ত পরিবেশ রয়েছে। আচ্ছা আচ্ছা। আর দুবেলা প্র্যাকটিস, তো সেই প্র্যাকটিস করতাম এবং কলেজ করতাম। দেন ওই কলেজ করার সাথে সাথে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তো কি হয় কি কলেজ কম্পিটিশন হয়। হুম। আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 49 কলেজেস রয়েছে। হুম। সেখানে ইন্টার কলেজ মানে সব কলেজ পার্টিসিপেট করে হুম। বিভিন্ন গেমে। হুম। তো আমি শিলিগুড়ি কলেজের হয়ে ময়নাগুড়িতে কম্পিটিশন হয়েছিল, সেখান থেকে আমি অ্যাথলেটিক্সে পার্টিসিপেট করি 800 মিটার্স। সেই অ্যাথলেটিক্স পার্টিসিপেট করার দরুন আমার সিলেকশন নর্মস আমি ক্লিয়ার করি। ন্যাশনালে পার্টিসিপেট করার জন্য যে নর্মস রয়েছে সেই নর্মস আমি সেখানে ক্লিয়ার করে হুম। আমি অল ইন্ডিয়া, সর্বপ্রথম আমি অল ইন্ডিয়া করতে যাই বেঙ্গালুরুতে, হুম। কোয়েম্বাটুরে। সেখানটাতে আমি অল ইন্ডিয়া পার্টিসিপেট করি। পার্টিসিপেট করে ওখান থেকে আরো বুঝতে পারি যে আমি আরো প্র্যাকটিস করতে হবে। ওখানকার যে কম্পিটিশন, ওখানকার যে নেচার, ওখানকার যে এনভায়রনমেন্ট, তো আমি সব দেখে এসে অনেক কিছু শিখে আমি আবার প্র্যাকটিস করি। সেখানে পজিশন পাই না, কিন্তু তারপরে স্টেট মিটে আমি পজিশন পেতে শুরু করি। আমরা স্টেট মিটে সেই সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আন্ডার 20-তে শিলিগুড়ি। বাহ। আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিক্ট স্টেট মিটে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই স্টেট মিট, সেই তারপর হয়তো আর কোনো বছর হয়নি এখনো পর্যন্ত ওভারঅল চ্যাম্পিয়ন। আচ্ছা। তো আমরা তারপর শিলিগুড়ি কলেজের হয়ে নন গভর্নমেন্ট মিট হয়। হ্যাঁ, সেই নন গভর্নমেন্ট মিটও আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের হয়ে আমরা যখন পার্টিসিপেট করতে যাই কলকাতাতে, আমরা 3 বছর শিলিগুড়ি কলেজের হয়ে নন গভর্নমেন্ট মিট পার্টিসিপেট করেছি। হুম। সেখান থেকে আমরা ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছি বাহ। 3 বছর। তো এই অ্যাচিভমেন্ট গুলো আছে। এবং আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থাকতে থাকতে 3টা ন্যাশনাল পার্টিসিপেট করেছি। এবং এখান থেকে আমি তারপর পড়াশোনা শেষ করে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করতে আমি বাইরে চলে যাই, সেই বিশ্বভারতী শান্তিনিকেতন। হুম। হুম। সেখান থেকে আমি ব্যাচেলার ডিগ্রি কোর্স করি এবং আমার স্পোর্টসটাকে চালিয়ে যাই। সেখানে গিয়েও আমি অল ইন্ডিয়াতে পার্টিসিপেট করি। তো তারপর আমি ওখান থেকে গ্রাজুয়েট করার পরে ব্যাক করে আমি চলে যাই এনআইএস করতে, সেটা কলকাতা সল্টলেকে। হুম। সল্টলেকে 2 বছর এনআইএস করেছি। হুম। সেখান থেকেও আমি গ্রেড এ পেয়ে আমি এনআইএস ছেড়ে চলে এসেছি, মানে কমপ্লিট করে। তারপর আমি চলে গেছি এমপিএড করতে, মাস্টার ডিগ্রি। হুম। তারপর আমি ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি করেছি। সেখানটাতে আমি ফুটবল স্পেশালাইজেশন নিয়েছিলাম, অ্যাথলেটিক্সের সাথে সাথে ফুটবল স্পেশালাইজেশন নিয়েছিলাম। সেই ফুটবল আমি কি করেছিলাম, ক্যাপ্টেনশিপ করেছিলাম সেই ইউনিভার্সিটির আন্ডারে। আমরা ওয়েস্ট জোন খেলতে গিয়েছিলাম, ক্যাপ্টেনশিপ করে আমি ফুটবলে ওয়েস্ট জোন পার্টিসিপেট করেছি। এবং তার পরবর্তীতে আমি ফুটবল নিয়ে শিলিগুড়ি লিগও খেলেছি এবং আশেপাশের অনেক বড় বড় লিগও খেলেছি। তো আমি এটা সংক্ষেপে বললাম, কিন্তু এর ভেতরে আরো অনেক কিছু রহস্য লুকিয়ে আছে, যেহেতু সময় কম, শ্রোতারা অনেক কিছু। না না, অবশ্যই। আসলে একটা জার্নি তো আর এই ছোট্ট 2-4 মিনিটের মধ্যে আর হয় না। তবে তবুও আমরা যতটা জানলাম, অফুরন্ত শুভেচ্ছা। অপরন্ত কষ্ট করেছিল। এবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সত্যি ভীষণভাবে আনন্দ পাচ্ছি এবং গর্বিত যে আমাদের নকশালবাড়ির একজন মানুষ এতটা জার্নি, এতটা কঠিন পথ পেরিয়ে আজকে এই জায়গায়। সত্যি একটা ভীষণ ভালো লাগার জায়গা। আপনার কথা থেকে একটা শব্দ উঠে আসলো, শান্তিনিকেতন। শুনলেই তো একটা অদ্ভুত রকমের তৈরি হয় এই শান্তিনিকেতন। আর এবং আজকে আবার সঙ্গীত দিবস, এবং সঙ্গীত দিবস মানে কবিগুরু শান্তিনিকেতন অতপ্রতভাবে জড়িত। সেই সময়টা, ওই যখন শান্তিনিকেতনে ছিলেন, কেমন কাটাতেন সেই সময়টা? শান্তিনিকেতন যখন প্রথম গিয়েছিলাম,
তো তখন দেখে আমার একটু ভয়ই লেগেছিল, কারণ কি আমরা ছোট্ট জায়গা থেকে বিলং করি, আর ফট করে একটা বড় ইউনিভার্সিটি। আমার দেখে তো খুব ভালো লেগেছিল। আর সেখানটাতে দেখছি ফরেনার্স ঘোরাঘুরি করছে, মানে স্টুডেন্ট ওরা ফরেনার ঘোরাঘুরি করছে, আর নানান রকমের লোক ঘোরাঘুরি করছে। সবাইকে দেখে প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম, কিন্তু পরে ওখানকার যে আমার টিচার্স বা ওখানকার যে বন্ধু, তারা এতটাই আন্তরিকতা, এতটাই খোলামেলা যে আমাকে সেই ভয়টা ফিল করতে দেয়নি। এবং আমাদের হোস্টেল ছিল সঙ্গীত শিল্পী তানসেনের যে নিজস্ব বাড়ি ছিল, সেটা আমাদের হোস্টেল ছিল। সেটাও অপরন্ত খুব সুন্দর। এবং ওখানকার যে আমি যেহেতু একটা স্পোর্টস পার্সন হিসাবে ওখানে অ্যাডমিশন হয়েছিলাম, সেহেতু ওখানে একজন টিচার ছিলেন সুমন্ত কুমার মণ্ডল। তো উনি আমাকে বলেছিল যে তুই আমার আন্ডারে এখন প্র্যাকটিস করবি। তার জন্য যে ওখানকার সিনিয়র গুলো আমাকে খুব রেসপেক্ট করতো। এই কারণেই কি আমার ব্যাকগ্রাউন্ডে যে সার্টিফিকেট গুলো ছিল সেটা একটু স্ট্রং ছিল। পরে আস্তে আস্তে ওই জায়গাটায় সাথে যুক্ত হয়ে সবটাই ভালো। তারপর সেই 2 বছর থেকে ওখানে ফুটবল খেলে, অ্যাথলেটিক্স করে, মজা করে, বসন্ত উৎসব সব আমি প্রত্যেক বছর এখনো বসন্ত উৎসবের মানে চেষ্টা করি যাওয়ার, যদি সময় হয় আমি চলে যাই ম্যাক্সিমাম। হ্যাঁ, আসলে উম, ওই যে গান জীবনের সাথে জুড়ে থাকবে, আর কবিগুরু আর শান্তিনিকেতনে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো আমারও এটা জানতে। আজকে যোগ দিবস। এই যোগাব্যায়াম প্রতিটি সবসময় আমাদের জীবনের সাথে যুক্ত থাকা প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটি জায়গা রাখে। এবার জানতে চাইবো যে আপনার জীবনে এর ভূমিকাটা। যোগ দিবস বলতে আমার জীবনে ভূমিকাটা হলো যে যোগ দিবস শুধু যে ফ্রি ডে এটা নয়, যোগ দিবস মানে একটা বিজি ডে। যোগ দিবস হলো একটা জীবনের একটা অঙ্গ। সেটা আমি অ্যাথলেটিক্স হিসাবে যোগ দিবস কিভাবে দেখি, আমি বলছি অ্যাথলেটিক্স হিসাবে 3টে পার্টে আমি যোগ দিবসটা আমি দেখি। একটা হলো যে ফ্রি ডোপিং, মানে যোগ করলে পরে তোমার ডোপ টেস্টে ধরা পড়বে না। যোগ করলে তুমি যদি কোনো অ্যাথলেটিক্স হও, তুমি যোগ করো, তোমার ডোপিং এর কোনো কিছু ধরা পড়বে না। এবং যোগ হলো ফ্রি ফিজিওথেরাপি। 2 নম্বর হলো ফ্রি ফিজিওথেরাপি, এটাই যে যোগ করলে পরে তোমার ফিজিওথেরাপির দরকার হবে না। স্পোর্টস পার্সনের ফিজিওথেরাপি অনেক ইনজুরি হলে পরে ফিজিওথেরাপি করতে হয়, কিন্তু যোগ করলে ইনজুরি সেরে যায়। এবং যোগ হলো একটা ন্যাচারালি কোচ, এটা হলো হেডেন কোচ, মানে দেখা যায় না, সে বাইরে থেকে সাপোর্ট করে। কিন্তু ওটা 10 জন 11 জন যদি প্লেয়ার থাকে যে কোনো টিমে, ওগা হলো একটা 12 নম্বর প্লেয়ার। অসাধারণ কথাগুলো, কিন্তু সত্যি সত্যি আমরা তো জানি এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে আজকে এই মুহূর্তে এইভাবে শুনে আরো মনে হলো খেলোয়াড়দের ক্ষেত্রেও তো আপনি এই যারা শেখে আপনার কাছে, বা আপনি যাদের কাছে সাথে সবসময় জুড়ে থাকছেন, তাদের সাথে এই মানে যোগ ব্যায়ামের নিবিড়তা, মানে তাদেরকে কিভাবে আপনি বোঝান যে সবটা সময় এই যোগটাকে কন্টিনিউ ভাবে রেখে। আমি বিশেষ করে কলেজে, আমার যে কলেজ নকশালবাড়ি কলেজ, আমি কলেজে আমার কাছে যে স্টুডেন্ট গুলো অ্যাডমিশন হয়, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা আদার ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট গুলো অ্যাডমিশন হয়, আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে যখন অ্যাডমিশন হয়, আমি তাদের সেই ছেলেপেলেগুলোকে ফিজিক্যালি একটা টেস্ট নেওয়ার পরে আমি অ্যাডমিশন নিই। আচ্ছা, সেই অ্যাডমিশন নেওয়ার পরে কি হয় কি, সেই ছেলে মেয়েগুলোকে সেই পার্টিকুলার গেমে যে হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটা আপনি হচ্ছে খেলোয়াড়দের যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায়, মানে একজন স্টুডেন্টকে কাকে কোন খেলাতে নিয়ে যাবেন সেই বিষয়টা আচ্ছা স্টার্ট করে, তারপর কি হয় যে এরা যখন একটা টিম, ধরুন খো প্র্যাকটিস করাচ্ছি, এবার আমাদের কলেজে যেহেতু আমরা সারা বছর একটা টিমকে প্র্যাকটিস করানোর সুযোগ থাকে না, তার মধ্যে ক্লাস থাকে, তার মধ্যে এক্সাম থাকে, তার মধ্যে ভ্যাকেশন থাকে, তো যতটুকু সময় পাই আমরা প্র্যাকটিস করিয়ে নিই। এবং ঠিক তোমার ইন্টার কলেজ বা নন গভর্নমেন্টের যে মিট গুলো হয়, সেই মিট গুলোতে পার্টিসিপেট করিয়ে নিই। কিন্তু আমি স্টুডেন্টদেরকে এভাবে সাইকোলজিটা দিই যে তুমি তোমার 100% দাও, হ্যাঁ, হারো যেত সেটা হবে। আমার স্টুডেন্টকে আমি এইভাবে সাইকোলজি করি যে ভয় কোনো ভীতি রাখবে না, কনফিডেন্সের সাথে খেলো। যখন মাঠে নামছো তুমি হিরো, তোমার আশেপাশে কে রয়েছে সেটা আমার দেখার দরকার নেই।
আমার যখন 100 মিটার দৌড়াবো, আমি যখন ট্র্যাকে বসে যাচ্ছি, তখন আমার পাশে মিল্খা সিং থাকছে না পিটি ঊষা থাকছে, আমার সেটা দেখার দরকার নেই। আমি কার সাথে কম্পিটিশন করছি আমার ওটা কোনো ভ্যালু নেই। আমি হিরো, তখন আমি ফার্স্ট হব, আমার বেস্টটা আমি দেবো। বাহ। এই সাইকোলজির উপরে আমি বেশি কাজ করি ওদের সাথে। আর ওরা চায় যে সবসময় ওরা যখন প্র্যাকটিস করছে বা ওরা যখন কম্পিটিশন করছে, ওরা যখন কিছু কোথাও যাচ্ছে, যে আমি যাতে ওদের পাশে থাকি। আমিও চেষ্টা করি যে কোনো ইভেন্টে ওদের পাশে গিয়ে থেকে ওদেরকে মোটিভেট করা। এবার এই সময়টাই হচ্ছে এই এই যখন ওদের তৈরি করা হচ্ছে বা তুমি বাছাই করা হচ্ছে, যে আপনি বাছাই করছেন যে এই খেলার মধ্যে নিয়ে যাবেন, তাদের তো সেই খেলাটার প্র্যাকটিসটা থাকি, তার আলাদা আলাদা প্র্যাকটিস আলাদা আলাদা প্র্যাকটিস। এবং প্রতিটা খেলার সাথে যোগব্যায়ামকে কিভাবে নিবিড় করেন? প্রতিটা খেলার সাথে যোগব্যায়াম, ফুটবল হলে পরে বিশেষ করে যোগব্যায়ামের উপরে একটা তো মেন্টালি পুরোটা কাজ করেই। যেহেতু আমি বললাম একটু আগে একটা কথা, যে 11 জন প্লেয়ার থাকলে পরে 12 নম্বর প্লেয়ারটা যেটা হিডেন কাজ করছে, এটা দেখা যাচ্ছে না, যেটা অদৃশ্য, সেটা হলো যোগা। সেটা মেন্টালি টেস্ট। সেটা যে একটা ফুটবলার যখন খেলতে যাচ্ছে, তার গ্রাউন্ড বিহেভিয়ার কি হচ্ছে, সে কিভাবে বিহেভ করছে অপোনেন্টের সাথে, সে রেফারির সাথে কিভাবে বিহেভিয়ার করছে, এবং তাকে যখন ফাউল করছে সে তখন কিভাবে বিহেভিয়ার করছে। তো গ্রাউন্ড বিহেভিয়ারটার জন্য, মেন্টালি টেস্ট কমানোর জন্য যোগাটা খুব দরকার। তার সাথে সাথে জড়িত আছে যোগাটা ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করে, যোগাটা তোমার ইন্ডুরেন্স ইনক্রিজ করে, যোগাটা মেন্টালি টেস্ট কমাতে সাহায্য করে। তো যোগাটা যেমন আমি এখন হয়তো প্ল্যান্টিক শুট করব ফুটবলে, তো এবার গ্যালারিতে এত লোক, সেই লোককে প্রেশার সামলে আমাকে প্ল্যান্টিকটা মারতে হবে। তার জন্য যোগাটা খুবই জরুরি। তার মেন্টালি প্রেশার যাতে সে টেস্ট না নেয়, সে যাতে এনজাইটিতে না ভোগে, সে যাতে ফুটবল শটটাকে ঠিকভাবে মারতে পারে, এটা যোগার উপর দিয়ে আমরা এটাকে ঠিক করি। আসলেই যে এই যোগ ব্যায়াম আমাদের কিন্তু মনকে ভীষণভাবে শান্ত করে, ভীষণ শান্ত করে, এবং শারীরিক বিভিন্ন দিকগুলোকে, শুধু কথা যে মনকে শরীরকে একটা জায়গায় নিয়ে আসে, একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে পৌঁছে নিয়ে যায় যোগা। এই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আর সত্যি যেহেতু যোগব্যায়ামের কথা হচ্ছে, একজন সুস্থ মানুষকে আমাদের মানে অনেকে আমরা করি, এখনো পর্যন্ত 100% আমরা গিয়ে পৌঁছইনি। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে আপনি কি বলবেন এই যোগ ব্যায়ামের জন্য? কবে যে আজ থেকেই শুরু করুন? না, দেখুন, আজ থেকে শুরু করুন তো সেটা তো বললেই হবে না, ওটা ওর নিজস্ব পার্সোনাল ব্যাপার আছে। আমার এক বন্ধু রয়েছে পাটনাতে স্পোর্টস ডাইরেক্টর, তার নাম হলো ডক্টর অভিজিৎ পুটন্ডার। ও পাটনাতে একটা মোটো তৈরি করেছে যে ফিটনেস কা ডোজ 30 মিনিট হর রোজ। আচ্ছা, মানে তুমি নিজেকে, শরীরকে 30 মিনিট সময় দাও। সেটা 30 মিনিট তুমি হাঁটো, বা 30 মিনিট তুমি যোগা করো, বা 30 মিনিট তুমি খেলো, বা 30 মিনিট তুমি যে কোনো এক্সারসাইজের উপরে তুমি জড়িত থাকো। মিনিমাম 30 মিনিট। 30 মিনিটটা কি হতে পারে? 3 কিলোমিটার তুমি যদি রেগুলার সকালে হাঁটো, তাহলে কি হচ্ছে যে তুমি ডাক্তারের থেকে দূরে থাকবে। সব থেকে প্লাস পয়েন্ট হলো তুমি ডাক্তারের থেকে দূরে থাকবে, এবং মেন্টালি যে স্ট্রেস গুলো পড়ে সেগুলো থেকে দূরে থাকবে, এবং যে কোনো অ্যাক্টিভিটিস তুমি সুস্থ মানে করতে পারবে। তো আমি এটাই বলবো সাধারণ জনগণকে, বা যারা দেখছো বা যারা শুনছো, তো তাদেরকে একটাই কথা বলবো যে 30 মিনিটস, মিনিমাম 30 মিনিটস পার ডে, সকালে হোক বা ইভিনিং হোক বা যখনই হোক, 30 মিনিটস নিজের শরীরের জন্য টাইম দেন। অবশ্যই আমাদের এটাই বার্তা যে আমাদের সকলের এই কিছুটা সময় সকালে নিজেকে সময়টা দিতে হবে, কিছুটা সময় নিজেকে শান্ত রাখতে, নিজেকে দৃঢ় করতে। এটাও কিন্তু ভীষণ ভাবে হয়। খেলোয়াড়দের কথা হচ্ছিল, আমরা একটু খেলোয়াড়দের কাছে যাই। যদিও আজকে আমরা খেলোয়াড়ের প্রতিনিধিকে আমরা পেয়েছি, খেলোয়াড়রা সবাই হয়তো আজকে আমাদের দর্শকের জায়গায় রয়েছে। কি ভাবেন তাদের নিয়ে, এবং কি কি খেলার মধ্যে রয়েছেন? আমি আমার কলেজে, যেহেতু নকশালবাড়ি কলেজ একটা ছোট্ট কলেজ, আমি নকশালবাড়ি কলেজের ওপরে কোচিং করি, নকশালবাড়ি কলেজে কোচিং করি, স্টুডেন্টকে নিয়ে কোচিং করি।
যেহেতু আমার রিলেটেড নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাথে, তো সেহেতু ওখানে যে গেমগুলো ওনারা যেগুলো গেমগুলো অর্গানাইজিং করে সেই গেমগুলোর উপরেই আমি কাজ করি। আচ্ছা। যেমন খোখো। খোখো খেলাটা গ্রাম্য প্রয়োজনের জন্য খুবই ভালো, খুবই উপকারী। সেখানটাতে কোনো ইকুইপমেন্ট দরকার নেই, শুধু দুপাশে দুটো পোল, আচ্ছা। আর কিচ্ছু লাগে না। ইকুইপমেন্ট খুব কম খরচে, খুব অল্প জায়গার মধ্যে, হ্যাঁ, তো গ্রামের ছেলে মেয়েদের নিয়ে এটা করানো যায়। তো আমি খোখোটাকে প্র্যাকটিস করাই, আচ্ছা। কবাডি প্র্যাকটিস করাই। কবাডিও সেরকম কোনো আমাদের ইকুইপমেন্ট সেরকম দরকার হয় না, যেহেতু আমাদের এখানে ভিলেজ এরিয়া, সব বাগানের ছেলে মেয়েগুলোই বেশি আমাদের কলেজে রয়েছে, তো খুব ভালো স্টুডেন্ট ওরা। আর আমরা প্র্যাকটিস করাই ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক্স। আর আমাদের এই ক্রিকেট বা টেবিল টেনিস এই সুবিধাগুলো আমাদের নেই, ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা প্রোভাইড করতে পারি না যেহেতু স্টুডেন্টদের, তার জন্য আমরা এই 2-3-4টে গেমে আমরা পার্টিসিপেট করতে পারি না। তো এই উপর দিয়ে আমরা কাজ করি। আমার খোখো টিম এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম নকশালবাড়ি কলেজের খোখো টিম এবং নকশালবাড়ি কলেজের অ্যাথলেট টিম। এই দুটো টিম এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে মোটামুটি একটা আমরা লেভেল ধরে রেখেছি। বাহ, ভীষণ ভালো। যারা খেলোয়াড়রা রয়েছে, যারা খেলতে যাচ্ছ, যারা খেলছো, এবং এই যে একটা জায়গায় আছো তোমরা, আমাদের পক্ষ থেকে তোমাদের সকল খেলোয়াড়দের জন্য অফুরন্ত শুভেচ্ছা থাকছে। ভালো লাগলো এটা শুনেও যে আজকে একটা জায়গায় আমাদের এই নকশালবাড়ির ছেলেমেয়েরা রয়েছে, এবং একটা দিন হয়তো অনেকটা বড়, আরো নিজেদেরকে তৈরি করবে, আরো অনেক বড় জায়গায় যাবে, এরকম। তো এই ভবিষ্যৎ কিছু ভাবনা রয়েছে খেলোয়াড়দের নিয়ে যারা খেলছে? এই খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যৎ ভাবনা, এখান থেকে আমাদের খোখো টিম স্টেট লেভেলে অনেকবার পার্টিসিপেট করেছে, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছি, এবং আমার এই খোখো টিম কয়েকটা ইউনিভার্সিটি সিলেকশনের পরে আমার ন্যাশনাল পার্টিসিপেটও করেছে। 20 জন পার্টিসিপেট করার পরে ন্যাশনাল পার্টিসিপেট করেছে, এবং অ্যাথলেটস এর কিছু ছেলে এবং মেয়ে, নকশালবাড়ির ছেলে মেয়ে আমাদের ন্যাশনাল পার্টিসিপেট করেছে। তো এই ছেলে মেয়েগুলোকে আরো পুশ করা, যেটা আরেকটু বেটার করে আমাদের হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আমরা অল ইন্ডিয়া করে ফেলেছি, এবার আমাদের টার্গেট রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, খেলো ইন্ডিয়া। তো এইসব জায়গায় পুশ করায় ছেলে মেয়েগুলোকে। এই ছেলে মেয়েগুলোকে যদি ওই জায়গায় পুশ করা যায়, তাহলে গভর্নমেন্ট এদেরকে একটা চাকরি বা অনেক সুযোগ সুবিধা এরা পেতে পারে। তো আমার চেষ্টা এটাই থাকছে সবসময়, যে আমি ছেলে মেয়েগুলোকে যতটা পারছি একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব ভালো। এই যখন প্র্যাকটিস করানো হয় বা নিজের মনের মধ্যে ভাবনা আসে, এবং অনেকটাই থাকে যে খেলোয়াড়দের এভাবে তৈরি করবো, এইভাবে খেলাবো, এরকম কিছু তো বিভিন্ন রকমের ভাবনা তো থাকে অবশ্যই। আপনার মনের মধ্যে হয়তো, আমি হয়তো যতটা বলতে না পারছি, আপনার মনের মধ্যে তার থেকে বেশি অনেকটাই চলে। এবার এই ভাবনা ভাবতে গিয়ে বা এই খেলোয়াড়দের নিয়ে এগোতে গিয়ে বাধার সম্মুখীন এটাই হয় যে আমাদের একটা সত্যি ছোট্ট কলেজ, তো একটা ছেলে ভালো পারফরমেন্স করছে, তাকে একটা কিছু আমরা প্রোভাইড করব। যেমন ন্যাশনাল করতে গেলে পরে একজনের ছেলের যে স্পাইক রানিং শু, তারা জানে স্পোর্টস পার্সন, তারা জানে যে রানিং শু কি জিনিস হয়, সেটা 10,000 প্লাস তার উপরেও হয়। তো এবার ওইসব কম্পিটিশন করতে গেলে পরে ওইরকম জুতো দরকার হয়। হয়তো আমরা যদি 200-300 টাকা দামের জুতো বা 500-1000 টাকা দামের জুতো পরে যাই, তো ওই কম্পিটিশন গুলো বেমানান হয়ে যায় এবং হয় না, আমরা ওই লেভেলে পৌঁছাতে পারি না। তো আমাদের এই বাগান এরিয়ার ছেলেমেয়েগুলোকে আমরা সেটা সবসময় প্রভাব করতে পারি না। আমরা কলেজ থেকে অফুরন্ত চেষ্টা করি, যতটা পারি করি, কিন্তু ওদের চাওয়াটা, ওদের যে ফুলফিল আমরা করতে পারি। তো এটা আমাদের একটা মাইনাস পয়েন্ট হয়ে যায়, যেহেতু ওদের চাওয়াটা আমরা সবসময় ফুলফিল করতে পারি না। কিন্তু আমরা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেকটা হেল্প করি, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে আমাদের সেটা সবসময় আমরা করে উঠতে পারি না। তো চেষ্টা করি, সবাইকে তো এক করতে পারবো না। সেটাই, এটা তো যতটা চেষ্টা করা যায়। আচ্ছা, এই জায়গাটায়, এই যে এটা কিন্তু একটা বড় খামতি অবশ্যই। কখনো নিজের কি মনে হয় যে এই খামতিটা কিভাবে পূরণ করা যেতে পারে? কোনো ভাবনা বা নিজেদের মধ্যে কখনো আলোচনা যে একটা উপায় বের করা যায় যে এইভাবে এটাকে? এই খামতিটা ও যেহেতু বেঙ্গলের হয়ে যখন পার্টিসিপেট করছে, যখন কলেজের হয়ে পার্টিসিপেট করছে সেটা কলেজ দেখছে, কিন্তু বেঙ্গলের হয়ে যখন পার্টিসিপেট করছে সেটা বেঙ্গলের দেখা উচিত, কিন্তু বেঙ্গল সেই সাপোর্টটা সবসময়
করছে না, পেয়ে উঠছেন। পেয়ে করছে না। ওরা তখন রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোন দিক থেকে গিয়ে আমরা যে কিছু হেল্প পাবো, বা কোনো ক্লাব, কোনো সংস্থা, কোনো এনজিও। তো এবার সেই জিনিসগুলো আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, বা কোনো পনসার্ট যদি পাওয়া যায় সেই পনসার্টকে ধরতে হবে। কিন্তু আমাদের যেহেতু নকশালবাড়ি এতটা ছোট জায়গা, সেরকম কোনো পনসার্ট বা কিছু আমরা পেয়ে উঠতে পারি না। চেষ্টা করলেও আমরা সেরকম কিছু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। এটা একটা খামতিও রয়ে যাচ্ছে। যারা খেলোয়াড় রয়েছেন, যারা খেলতে যাচ্ছে, তাদের কাছেও এবং আমাদের কাছেও এটা একটা বড় ফাঁকা জায়গা। এই শূন্যস্থানটা পূরণ হওয়া ভীষণ জরুরি মনে করি। কারণ তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হয়তো এগিয়ে আসতে হবে। আর যারা ওপারে রয়েছেন, যারা শুনছেন, এই যে একটা বড় ফাঁকা জায়গা, আপনাদের মধ্যে যদি কারো কখনো মনে হয় একটু এগিয়ে আসতে পারেন আর এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করা যেতে পারে, তবে অবশ্যই আসবেন। অন্য কারো হয়তো ভালো হবে। আহ নিজেকে কিভাবে দেখতে চাও, মানে মানে নিজে এরকম ভাবনা যে নিজেকে কিভাবে কোন জায়গাটায় দেখতে চাই পরবর্তীতে? হ্যাঁ, নিজেকে প্রথমেই বলি, আমি যখন স্পোর্টস লাইনে ছিলাম, তো আমি শিলিগুড়ি কলেজে যখন পড়ছিলাম এবং স্পোর্টস করছিলাম, সেই সময় আমার একটা ধারণা ছিল যে বিপিএড করে মাস্টার্স করব। তো মাস্টার্স করে কি করব, সেই রাস্তাগুলো একটা ছিল, কিন্তু আমার একটা ধারণা ছিল না যে কোচিং লাইনেও যাওয়া যায়। তো আচ্ছা, আমি এনআইএস হলো নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস। তো আমি এটা 2 বছরের কোর্স করেছি, কিন্তু আমি এমএস মানে মাস্টার অফ স্পোর্টস আমার করার কথা ছিল, মাস্টার অফ স্পোর্টস, কিন্তু আমি চলে গেছি এমপিএড করতে, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। তো আমার রাস্তাটা ছিল কোচিং লাইনে, আমি চলে গেছি টিচিং লাইনে। তো এই জায়গাটাতে একটা খামতি থেকে গেছে আমার, আমি সেটা লাইনটা খুঁজে পাইনি সেই সময়, আমার গাইডলাইনটা পাইনি বলে আমি হয়তো বন্ধুদের পিছে পিছে ছুটে গেছি। তো আমি এখন যেই জায়গায় রয়েছি সেই জায়গায় কোচিং আমি করছি, যেহেতু আমার কোচিং এর সার্টিফিকেট রয়েছে। আমি ছেলেপেলেগুলোকে আরো নকশালবাড়ি যত আপামর জনগণ আছে বা যত যারা আছে, তারা যদি কোনো হেল্প বা কোনো সাজেশন চায়, আমি সেই সাজেশনও করে দিতে পারবো। আর যদি কেউ কোনো স্পোর্টস পার্সনকে আমার কলেজে প্র্যাকটিস করতে পাঠাতে চায়, তো আমি সেখানেও তাদেরকে প্র্যাকটিসও করানোর জন্য আমি এগিয়ে আসব। তো আমি চাই যে নকশালবাড়ির জনগণ কোনো স্পোর্টসের সাথে জড়িত হোক, যে যুব সমাজ। তাহলে কি হবে যে এই যে নেশা বা এই যে ড্রাগস, এই যে সবকিছু, এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবে। সত্যি একদমই সেটাই। এটা হোক, আমরাও চাই সত্যি সকলেই। এই এটা আমাদের এখন সমাজের একটা বড় একটা জায়গা হয়ে গেছে। মানে কি বলে ব্যাখ্যা করা যাবে, মানে সেটাই হয়তো শব্দ হারিয়ে যায়। শব্দ শুধু আনন্দে হারায় না, কখনো হতাশাতেও হারিয়ে যায়। এটা একটা আমাদের এখন একটা হতাশার জায়গা। এই জায়গাটার খুব তাড়াতাড়ি মানে মেরামত হোক, এই ব্যাপারটাই চাইবো, এটাই হোক। আর আপনি যেটা বললেন, আমাদের রতনদা যেটা বললেন যে এগিয়ে আসুক যুব সমাজ খেলাধুলার উপরে, তবে হয়তো এই জায়গাটার একটু মানে সমস্যার সমাধানটা একটু হতে পারে। আজ এই আন্তর্জাতিক যোগ দিবস, সাথে চলছে মানে আজকে আহ, বিশ্ব সঙ্গীত দিবস। আগেই হলো, গান ভীষণভাবে জড়িত আমাদের সাথে, আহ অনেকের সাথেই আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ক্ষেত্রেই আহ, গান জড়িয়ে রয়েছে। আপনার জীবনে গানের গুরুত্ব, ভূমিকা বা কতটা নিজে গুছিয়ে দেয়? গান শুধু আমার জীবনে নয়, গান তো একটা এত বড় জায়গা নিয়ে যে গানের কোনো সীমা নেই, শেষ নেই। একদম। তো গান পার্সোনাল জীবন বলুক আর সবার জীবনেই বলুক, গান তো খুব একটা মানে রিক্রিয়েশনাল টেস্ট কম কম করে। গান যেমন যে কোনো জায়গায় গান শুনতে গেলে পরে আপনি আপনার যত টেস্ট বা যত দুঃখ বা আনন্দ, সেই আনন্দ করা যায়, দুঃখটাকে কম করা যায়। অবশ্যই। গানটা তো অতুলনীয়। আমরা যখন খেলতে যাই মাঠে, তো পারিপার্শ্বিক যে প্রেশার,
সেই পারিপার্শ্বিক প্রেশার থেকে কম করার জন্য আমরা কানে হেডফোন লাগিয়ে আমরা কিছুক্ষণ স্ট্রেসটাকে কমিয়ে আমরা তারপর স্পোর্টসে পার্টিসিপেট করতে পারি। এবং যে কোনো জায়গায় যে কোনো স্ট্রেস কমানোর জন্য আমরা গানটাকে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করিও আমরা সবসময়। নিত্য প্রয়োজনে আমরা গানটাকে সবসময় ব্যবহার করি এবং রাস্তাতে গুনগুন করতে, কখনো কখনো একা যখন থাকি তখন রাস্তাতে গুনগুন করতে করতেও আমরা হেঁটে হেঁটে যাই, ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। আহ, এই ভাবনাটা কখনোই হয় না যে এই গান মানে যে কোনো সময় যে কোনো ভাবে করা যায় না। প্রতিটি সময় আমাদের হতাশাতেও আমাদের হঠাৎই হয়তো অজান্তেই আমরা গুনগুনিয়ে উঠি, যখন খুব আনন্দে থাকি তখনও আমরা গুনগুনিয়ে উঠি। আমাদের ওই একটাই কথা, জীবনের প্রতিটি জায়গায় প্রতিটি পর্যায়ে গান আমাদের সাথে যুক্ত রয়েছে। আহ একদম সবার প্রথমে কথায় এসেছিল, বলছিলেন অনেক জায়গা থেকেই ফিরে আসতে হয়েছে খালি হাতে। তখন নিজেকে কিভাবে তৈরি করতেন এবং কি মনে হয় যে এখন যারা খেলোয়াড় রয়েছে, যদি কোনো সময় সেই জায়গা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে, নিজেকে কিভাবে তৈরি করতে বলবেন তাদেরকে? এবার আমরা অনেক জায়গায় পার্টিসিপেট করেছি, অনেক জায়গায় প্রাইজ পাইনি, কিন্তু সেখান থেকে একটা লেসন তো নিয়ে এসেছি, যে কিছু শিখেছি। শিখাটা কি, যে আমাকে আবার তৈরি হতে হবে, যে আমার থেকেও বেটার কেউ আছে, যে আমি তার থেকে বেটার হতে গেলে পর আমাকে কি করতে হবে। আমি সেই লেসনটা সব জায়গা থেকে নিয়ে আসি। এবং আমার যে কোচ বা ম্যানেজার যে যান, আমি প্রথমেই বললাম একটা কথা, যে ওনারা বলেছে যে নিজের বেস্টটা দাও সবসময়, তুমি যা শিখেছো সেটাই ওখানটাতে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমার রেজাল্ট বেরিয়ে আসবে। ভয় দ্বিধা বা যে কোনো পারিপার্শ্বিক প্রেশার সে দূরে রেখে তোমার নিজের যে অ্যাচিভমেন্ট যেটা করেছো, তাই সেই বেস্টটাকে তুমি ওখানটাতে দিয়ে আসো। আমি দিয়ে এসেছি, হয়তো কত জায়গায় বিফল হয়েছি, কিন্তু পরের বার গিয়ে মানে সফল হয়েছি, সফলতা এসেছে। সফলতা এসেছে। সেটাই কথাই হয়, একবার হেরে যাওয়া বা দুবার হেরে যাওয়া বা জীবনের কোনো একটা সময় হেরে যাওয়া মানেই সেটা কিন্তু শেষ নয়। সাময়িকভাবে হয়তো আমরা একটু হতাশায় চলে যাই, কিন্তু নিজেকে যদি তৈরি করা যায় এবং নিজেকে তৈরি করার ক্ষেত্রে, পুনরায় তৈরি করার ক্ষেত্রে যেমন সেই জায়গাটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং ঠিক এমনই, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, যোগ ব্যায়াম নিজেদের তৈরি করতে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম এবং সঙ্গীত, আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের সকলের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাব। যোগব্যায়াম আপনাদেরকে সুস্থ করে রাখুক, সঙ্গীত আপনাদেরকে শান্ত করে রাখুক। আমরাও সবসময় এই ভাবনা নিয়েই এগিয়ে যাচ্ছি। গল্প আড্ডায় প্রতিবারের মতো, প্রতিটি অনুষ্ঠানের মতো আজকেও আমাদের সময় প্রায় শেষের দিকে। ঘড়ির কাঁটা বলছে এবার তো চলো, এবার যাচ্ছি আজকের মতো। পুনরায় আগামীতে আবার আপনাদের সকলের সাথে সময় কাটাতে উপস্থিত হব এই উত্তরের আড্ডার একটি অনুষ্ঠানে, আবার নতুন কোনো এক অতিথির সাথে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।